প্রতিশোধ। নিস্তব্ধ গভীর রাত। ঘড়িতে তখন রাত 2টো। শহরে একটা বাড়ির বারান্দায় ডিম লাইট জ্বলছে। সেই আবছা আলোয় আবির্ভূত হলো এক ব্যক্তি। তার হাতে কালো গ্লোভস, গায়ে গাঢ় রঙের পোশাক। ভালো করে খেয়াল না করলে তাকে কেউ দেখতে পাবে না। অবশ্য তাকে কেউ দেখছেও না। কার এত দায় পড়েছে এত রাতে কোথায় কি হচ্ছে খেয়াল করে বেড়াবে? তাছাড়া বাইরে কোথাও থেকে এই বাড়ির ভিতরটা দেখা যায় না। সন্ধ্যা থেকেই ভারী বর্ষণ হওয়ায় শহরবাসী ঘুমে অচেতন। ঘুম নেই শুধু শরীফ সাহেব ও তার স্ত্রী জাহানারা বেগমের চোখে। শরীফ সাহেব চোরের মতো পা টিপে টিপে বারান্দা পার হয়ে দরজা দিয়ে মেয়ের ঘরের ভিতরে উকি দিলেন। দেখলেন সে ঘুমে বেহুশ। পাশে শুয়ে আছে তার 3 মাস বয়সী বাচ্চা। মেয়ের ঘরে ঢুকতে শরীফ সাহেবের ভয় লাগছে। মনে হচ্ছে কাজটা করার সময় যদি মেয়ে জেগে যায়। পরক্ষণেই মনে পড়ল মেয়ে জাগবে কিভাবে। তাকে তো দুধের সাথে করা ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। শরীফ সাহেব সব দ্বিধা কাটিয়ে দ্রুত ঘরে ঢুকে বাচ্চাটির মুখের উপর গ্লোভস পরা হাত জোরে চেপে ধরে রাখলেন। কতক্ষণ ধরে রেখেছিলেন কিংবা আশেপাশে কি ঘটছে সেসব তার খেয়াল নেই। হঠাৎ দেখলেন স্ত্রী তাকে টেনে নিয়ে যেতে যেতে বলছে, চলে এসো গাধা। পরদিন সকালে জাহানারা বেগমের মায়াকান্নায় এলাকাবাসী ঘটনা জানল। অতি দ্রুততার সাথে নামকা ওয়াস্তে আনুষ্ঠানিকতায় অসহায় বাচ্চাটিকে রেখে আসা হলো তার জন্য চিরশান্তির স্থানে। পৃথিবী থেকে এভাবে বাচ্চাটিকে বিদায় করে দেওয়ার মূল কারণ ছিল তার শারীরিক অসুস্থতা। সে জন্মেই ছিল সিরিয়াস ফিজিক্যাল ডিসঅর্ডার নিয়ে। ডাক্তাররা বলেছিল ব্রেনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সে কখনোই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে না। মানুষের মতো বোধ তার ভেতরে সৃষ্টি হবে না। যতদিন বাঁচবে ততদিন তাকে জীবনমৃত মানুষ হিসাবেই বেঁচে থাকতে হবে। ব্যাপারটি জাহানারা বেগমের পছন্দ হয়নি। এমনিতেই বাচ্চাটির জন্য ডাক্তার, চিকিৎসা, ওষুধ বাবদ প্রচুর খরচ হচ্ছিল। এসবের কোনো পজিটিভ রেজাল্ট নেই শুনে তিনি খুবই চিন্তিত ছিলেন। তাছাড়া মূর্খ পাড়া প্রতিবেশী বিভিন্ন রকম কথা বলে বেড়াচ্ছিল, যা তার সহ্য হচ্ছিল না। এরকম মূর্তিমান ঝামেলাকে বয়ে বেড়ানোটা ছিল তার কাছে অযৌক্তিক। এভাবে বেঁচে থাকলে বাচ্চাটার মৌলিক অধিকারও নষ্ট হতো। এর চেয়ে সে দুনিয়ার তুলনায় কবরেই স্বস্তি বোধ করবে বলে তার দীর্ঘ বিশ্বাস জন্মেছিল। এসব চিন্তা তিনি পারিবারিক পর্যায়ে পরোক্ষভাবে ব্যক্ত করেছিলেন। তার মেয়েও ভাবছিল কোনোভাবে যদি বাচ্চাটা মরে বেঁচে যেত তাহলে সেও তার পরিবার এই সমস্যা থেকে রেহাই পেত। অতএব দেরি না করে কাজটা সেরে ফেলার তাগিদ অনুভব করেছিলেন জাহানারা বেগম। ঝামেলা বেঁধেছিল বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা নিয়ে। কাজটা করতে ঢাকের বায়া হিসাবে স্বামীর নামই তার মাথায় প্রথম এসেছিল। তাকে রাজি করাতে অবশ্য জাহানারা বেগমকে অনেক শ্রম, মেধা ও সময় খরচ করতে হয়েছে। বিয়ের পর থেকেই বেচারা কখনো তার কথার বাইরে যাননি। এরকম ভীরু কাপুরুষ একজনকে স্বামী হিসেবে পেয়ে তিনি অবশ্য খুশিই হয়েছেন। কোনোদিনই তাকে তিনি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি। জামাইটাও হয়েছে তার স্বামীর মতোই। কথায় আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তার জামাইয়ের ক্ষেত্রে কথাটা হয়েছে শাশুড়ির পায়ের নিচে জামাইয়ের বেহেশত। গভীর রাত, ঘুমে বিভোর সারা পাড়া। ঘুম নেই শুধু জাহানারা বেগমের একমাত্র সন্তান ডরোথির চোখে। বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে তার চোখের ঘুম পালিয়েছে। রাত জাগতে তার ভালো লাগে না, কিন্তু ঘুমও আসে না। বাচ্চাটার কথা খুব মনে পড়ে। তার প্রতি সে বেশ অবহেলা করেছে। সবকিছু
জানার পর মমতা ভরে খুব একটা কাছে নেয়নি। তার মতে বাচ্চাটারও যে দোষ ছিল না তাও নয়। বাচ্চাটা কাঁদতে পারত না, খেতে দিলে খেত, না দিলে খিদে চেঁচিয়ে উঠত না। এসব অনুভূতি তার ছিল না। এরকম একটা জড় পদার্থকে সে কিভাবে গড়ে তুলবে? তারপরও তার মনের কোনো এক কোণে একটা সূক্ষ্ম অপরাধবোধ মাঝে মাঝে জেগে ওঠে। এমন একটা সময়ে তার স্বামীও কিছুদিন আগে মাসখানেকের জন্যে গেল বিদেশে। শুয়ে থাকার বিরক্তি এড়াতে ডরথি বিছানা থেকে উঠে ঝুল বারান্দার দরজা খুলল। বাড়িতে এই ঝুল বারান্দাই তার সবচেয়ে প্রিয় জায়গা। দরজা খুলতেই চমকে উঠল সে। দেখল তার বাচ্চাটা রেলিংয়ের উপর বসে আছে, চেয়ে আছে তারই দিকে, কেমন যেন মায়াভরা চাহনি। বাচ্চাটা যেন তাকে কিছু বলতে চাইছে, যেন বলতে চাইছে, আমাকে একটু কোলে নেবে মা? ডরোথি বুঝতে পারছে না তার কি করা উচিত। বাচ্চাটার নীরব কান্নায় তার অন্তর ফেটে যাচ্ছে। মনের অজান্তেই সে এক পা দুই পা করে এগিয়ে যাচ্ছে বাচ্চাটার দিকে। হঠাৎ বাচ্চাটার চোখের সামনে থেকে সরে যেতেই সে দ্রুত গিয়ে তাকে ধরতে চেষ্টা করল। জাহানারা বেগম তখন ঢুলছিলেন। একটা তীব্র চিৎকার আর ভারী কিছু পতনের শব্দে তার তন্দা টুটে গেল। দ্রুত জানালার গ্রিলের ফাঁক দিয়ে শব্দের উৎসের দিকে লক্ষ্য করতেই তিনি পরিষ্কার আলোয় মেয়েকে যন্ত্রণায় ছটফট করতে দেখলেন। রাতেই টেলিফোন ছুটোছুটি করে ডরোথিকে ক্লিনিকে নেওয়া হলো। ভাগ্য ভালো, পা ভাঙা ছাড়া তার তেমন ক্ষতি হয়নি। তারপরও প্লাস্টার করে তাকে সেই বিছানায় পড়ে থাকতে হলো। মাঝখান থেকে দুর্নাম করায় অভ্যস্ত পাড়া প্রতিবেশী বলে বেড়াতে লাগলো সে নাকি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চেয়েছিল। একদিন বিকালে ঘরে বসে এসব ভাবছিলেন জাহানারা। মেয়েটা তার আজ এক সপ্তাহ হলো পা ভেঙে বিছানায় পড়ে আছে। কি হয়েছিল জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। মেয়েটা পাগলি হয়ে যাচ্ছে কিনা কে জানে। বাচ্চাটার মৃত্যুর পর থেকে সবকিছুই কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কোনো কিছুই আর তার নিয়ন্ত্রণে নেই। স্বামীও আজকাল অচেনা হয়ে গেছে। এখন তার বিনা অনুমতিতেই বাড়ির বাইরে যায়। কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে উত্তর দেয় না। তিনি চড়া গলায় কাজের মেয়েকে ডাকলেন। তার সাড়া পাওয়া গেল না। মনে হয় পাড়া বেড়াতে বের হয়েছে। এইটা হয়েছে আরেক কালসাপ। সুযোগ পেলেই বের হয়ে পাড়ার অন্যান্য মহিলাদের কাছে গিয়ে বাড়ির কথা বলে আসে। নিতান্ত উপায় নেই বলেই তাকে রাখা। আর কাউকে পেলে একে বের করে তবে তার শান্তি। হঠাৎ তিনি খুব চায়ের তৃষ্ণা অনুভব করলেন। ফ্লাস্কে চা পেলেন না। ইচ্ছা হলো নিজে চা বানিয়ে খাবেন। কতদিন যে রান্নাঘরে যাননি তার হিসাব নেই। জাহানারা বেগম গ্যাস বার্নার ধরিয়ে চায়ের পেতলি খুঁজতে লাগলেন। কোথায় যে রাখে সব। হঠাৎ দেখতে পেলেন রান্নাঘরের জানালায় তার নাতি পা ঝুলিয়ে বসে আছে। তিনি ভয়ে নিস্তব্ধ হয়ে গেলেন। তার নাকে পোড়া গন্ধ এলো। শুনতে পেলেন কে যেন বেল টিপছে। মনে হয় কাজের মেয়ে সখিনা। দরজা খোলার তো কেউ নেই। তাকেই দরজা খুলতে যেতে হবে। তার যেন কেমন গরম লাগতে লাগলো। গরমে তিনি চিৎকার দিয়ে উঠলেন। তারপর আর কিছু মনে নেই। জাহানারা বেগমের হুঁশ ফিরল ক্লিনিকে। মেয়ের কাছ থেকে জানতে পারলেন গ্যাস বার্নার থেকে আগুন তার শাড়িতে লেগে গিয়েছিল। সেই সময় বেল টিপছিল তার ভাই। চিৎকার শুনে তিনি দরজা ভেঙে ভেতরে ঢোকেন। ভদ্রলোকের মাথা বেশ পরিষ্কার। তিনি এসে দ্রুত কাপড় দিয়ে জড়িয়ে বোনকে কোনো রকমে আগুনের হাত থেকে রক্ষা করেন। দমকল বাহিনীকে খবর দেন। অ্যাম্বুলেন্স ডাকেন। তারপরও সেকেন্ড ডিগ্রি বার্ন থেকে বোনকে রক্ষা করতে পারেননি। প্রতিবেশীরা অনেকে এসেছিল জাহানারা বেগমকে দেখতে। সামনে আহা ইস জাতীয় শব্দ করলেও ঘর থেকে বেরিয়েই তারা বলতে লাগলো এসবই পাপের শাস্তি। পাপ বাপকেও ছাড়ে না।
ইত্যাদি ইত্যাদি। দুপুর একটায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন শরীফ সাহেব। কড়া রোদে ও প্রচণ্ড গরমে রাস্তায় লোকজন খুব কম। শরীফ সাহেবের গা দিয়েও অঝরে ঘাম ঝরছে। ইদানিং তার এক অভ্যাস হয়েছে দিনের অধিকাংশ সময়ই রাস্তায় হেঁটে বেড়ানো, বিড়বিড় করে কি বলা, নাতির কবরের কাছে গিয়ে বসে থাকা। তার চিন্তাভাবনা আর কথাবার্তাও এলোমেলো হয়ে গেছে। তিনি এখন ফিরছেন বাড়িতে। বাড়ির সামনেই হাইওয়ে। তিনি হাইওয়ে পার হওয়ার চিন্তা করছেন। হঠাৎ রাস্তার বিপরীত দিকে তাকাতেই যেন তার নাতিটাকে দেখতে পেলেন। তিনি ভাবলেন, আরে ও ওখানে কেন? হাঁটা শিখলো কিভাবে? আরে আবার দেখে হাত নেড়ে আমাকেই ডাকছে। তিনি খুশি হলেন। ভাবলেন, যাই বাচ্চাটার কাছে মাপ চেয়ে আসি। তিনি বাচ্চাটার দিকে দৌড় দিলেন। হঠাৎ গেল গেল জাতীয় হইচই তার কানে এলো। কে যেন তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মারল। তিনি চোখের সামনে রাস্তা এগিয়ে আসতে দেখলেন। মুহূর্তে এই স্থানটিতে জনতার ভিড় জমে উঠল। শরীফ সাহেবকে ধাক্কা দিয়েই ট্রাকটি পালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানালো ট্রাক চালকের নাকি দোষ ছিল না। শরীফ সাহেবই হুট করে দৌড়ে রাস্তার মাঝে চলে আসেন। পাগল মানুষ কখন কি করে তার ঠিক নেই। এলাকার অনেকেই তাকে চিনত। তারা বিভিন্ন কথার জাল বুনতে শুরু করলো। শোনার লোকেরও অভাব হলো না। রাস্তার মাঝখানে যেখানে শরীফ সাহেব পড়েছিলেন সেখানে রক্তে ভেসে যাচ্ছিল। ট্রাকের চাকা মাথার উপর দিয়ে যাওয়ায় তাকে চেনার উপায় ছিল না। বিভৎস সেই দৃশ্যের দিকে কেউ বেশিক্ষণ তাকিয়েও থাকতে পারছে না। মানুষ অদৃশ্য কিছু দেখতে পায় না। যদি পারত তবে শরীফ সাহেবের কাছে এক নবজাতককে দেখতে পেত। তবে তার নির্লিপ্ত ভাব দেখে সে দুঃখিত বা না দুঃখিত না আনন্দিত তা বুঝতে পারত না। সমাপ্ত।